হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু চাকরি সমাধান। আজকে আমরা হিস্ট্রির ডব্লিউবিসিএস ইতিহাসের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন ব্যাংক নিয়ে ডিসকাস করব। আপনারা কি জানতে চান মাত্র 10 মিনিটের ভেতর যে আপনাদের হিস্ট্রিতে প্রিপারেশন লেভেল এখন কেমন আছে এবং আপনারা নেক্সট যে ডব্লিউবিসিএস 2026-এ যে প্রিলিমিনারি এক্সাম হতে চলেছে তাতে কত মার্কস পেতে পারবেন? ঠিক আছে, কারণ এখানে আমরা যে 30টা কোশ্চেন্স নিয়েছি সেগুলো হচ্ছে অলরেডি ডব্লিউবিসিএস প্রিভিয়াস ইয়ার্সে এসছে, সেগুলো থেকে এবং কোশ্চেনগুলো রিপিট হওয়ার চান্স খুব বেশি। ঠিক আছে, এবং আপনারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন। আমরা এরকম অনেক প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্স টেস্ট সিরিজ, জিকে রিভিশন সিরিজ সবই এই চ্যানেলে চলতে থাকে। তো স্টার্ট করার আগে সাবস্ক্রাইব করে নিন। আর হ্যাঁ, প্রত্যেকটা কোশ্চেনের জন্য আমরা 4টা করে অপশানস রেখেছি। সেই 4টা অপশানসের ভেতরে আপনারা নিজের অপশানটা চুজ করবেন এবং ফাইনালি আপনি কত পাচ্ছেন সেটা কমেন্টে জানাবেন। এবং ভিডিওর ব্যাপারে কোনো সাজেশন থাকলে, কোনো কিছু ফিডব্যাক দেওয়া থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। চলুন স্টার্ট করা যাক। দেখুন, প্রশ্ন নম্বর 1 আছে, নিচের কোন সিন্ধু সভ্যতার স্থানটি গুজরাটে অবস্থিত? নিচের কোন সিন্ধু সভ্যতার স্থানটি গুজরাটে অবস্থিত? তো অপশান এ আছে কালিবাঙ্গান, অপশান বি আছে লোথাল, অপশান সি বনওয়ালি, অপশান ডি আছে রোপার। এই 4টি স্থানের ভেতর কোনটি সিন্ধু সভ্যতা গুজরাটে অবস্থিত? তো এই কোশ্চেনের রাইট অ্যান্সার আছে লোথাল। লোথাল লোথাল ছিল এমন একটি সিন্ধু সভ্যতার স্থান যেটি গুজরাটে অবস্থিত, বর্তমান গুজরাটে অবস্থিত। লোথাল ছিল প্রাচীন সিন্ধু সভ্যতার অন্যতম দক্ষিণতম শহর, যা বর্তমানে গুজরাটে ভাল অঞ্চলে অবস্থিত। এখানে বিশ্বের প্রাচীনতম পরিচিত ডকইয়ার্ড দেখা যায়। ঠিক আছে, দেখুন নেক্সট কোশ্চেন। দেখুন, নিম্নলিখিত মুঘল সম্রাটদের মধ্যে কে ইংল্যান্ডের রানী এলিজাবেথ ওয়ানের সমসাময়িক ছিলেন? কে ইংল্যান্ডের রানী এলিজাবেথ ওয়ানের সমসাময়িক বা কন্টেম্পোরারি ছিলেন? অপশন নাম্বার এ দেখুন আকবর, অপশন বি জাহাঙ্গীর, অপশন সি আছে শাহজাহান এবং অপশন ডি আছে ঔরঙ্গজেব। তো রানী এলিজাবেথ ওয়ানের সমসাময়িক ছিলেন আকবর। আকবর সম্রাট আকবর 1556 থেকে 1605 সাল পর্যন্ত রাজত্ব করেছিল এবং রানী এলিজাবেথ 1558 থেকে 1603। ঠিক আছে, এই তারা দুজনেই সমসাময়িক ছিলেন। এই সময়কালে 1600 খ্রিস্টাপূর্বাব্দে ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রতিস্থাপিত হয়। কোশ্চেন নাম্বার 3 দেখুন, কোশ্চেন নাম্বার 3 আছে, বিখ্যাত চিকিৎসক জীবক কোন শাসকের রাজ্যসভার সঙ্গে যুক্ত ছিলেন? জীবক নামক যে বিখ্যাত চিকিৎসক তিনি কোন শাসকের রাজ্যসভার সঙ্গে যুক্ত ছিলেন? অপশন এ আছে বিম্বিসার, অপশন বি আছে অজাতশত্রু, অপশন সি অশোক এবং অপশন ডি হচ্ছে চন্দ্রগুপ্ত মৌর্য। দেখুন রাইট অ্যান্সার, দেখুন বিম্বিসার। বিম্বিসার ছিল বিম্বিসারের রাজসভায় বিম্বিসার রাজসভার সঙ্গে জীবক জড়িত ছিল। তা বিম্বিসার হচ্ছে রাইট অ্যান্সার, অপশন এ। অপশনে বিম্বিসার হচ্ছে রাইট অ্যান্সার। তো জীবক ছিলেন মগধরাজ বিম্বিসারের ব্যক্তিগত চিকিৎসক এবং তিনি গৌতম বুদ্ধেরও চিকিৎসক ছিলেন। ঠিক আছে, নেক্সট দেখুন। কোশ্চেন নাম্বার 4 বলছে, বিখ্যাত গ্রন্থ কিতাব উল হিন্দ এর রচয়িতা কে ছিলেন? অপশন এ আছে আল বেরুনি, অপশন বি আছে ইবন বতুতা, অপশন সি আছে আল মাসুদি এবং অপশন ডি আছে ফিরদৌসি। তো রাইট অ্যান্সার হচ্ছে আল বেরুনি, অপশন এ। অপশন এ আল বেরুনি ইজ দ্য রাইট অ্যান্সার। আল বেরুনি কিতাবুল হিন্দ গ্রন্থের রচয়িতা ছিলেন। আল বেরুনি দেখুন সুলতান মাহমুদ গজনির সাথে ভারতে এসেছিলেন এবং ভারত সম্পর্কে তার বিখ্যাত বিশ্বকোষীয় গ্রন্থ কিতাবুল হিন্দ তিনি রচনা করেছিলেন। ঠিক আছে, নেক্সট দেখুন। কোশ্চেন নাম্বার 5-এ আছে কি, প্রাচীন কোন প্রাচীন গ্রন্থগুলিকে বেদাঙ্গ বলা হয়? বেদাঙ্গ কোন প্রাচীন গ্রন্থগুলিকে বলা হয়? অপশন এ আছে বেদের অঙ্গসমূহ, অপশন বি আছে বেদের শেষ অংশ, অপশন সি আছে বেদের ব্যাখ্যা এবং অপশন ডি আছে বেদের সার সংক্ষেপ। কোন গ্রন্থগুলিকে বেদাঙ্গ বলা হয়? চলুন রাইট অ্যান্সারটা দেখে নিই। রাইট অ্যান্সার হচ্ছে বেদের অঙ্গসমূহ বা লিম্বস অফ বেদাস একে বলা হয় বেদাঙ্গ। একে বেদাঙ্গ বলা হয়। বেদাঙ্গ শব্দের আত্মটি কক্ষ হচ্ছে বেদের অঙ্গ। বেদ অধ্যয়ন এবং সঠিকভাবে বোঝার জন্য এই 6টি সহায়ক বিদ্যাকে বা শাখাকে বেদাঙ্গ বলা হয়। আর বেদান্ত কাকে বলা হয়? বেদান্ত বলা হয় বেদের শেষ অংশকে।
আর বেদাঙ্গ বলা হয় বেদের অঙ্গসমূহকে। ঠিক আছে, বেদান্তর আরেক নাম কি? উপনিষদ। উপনিষদ। তো দেখছেন আপনারা এই কোশ্চেন্সগুলো আপনাদের অলরেডি ডাব্লিউবিসিএস প্রিলিমসে এসছে, প্রত্যেকটা কোশ্চেনই কোনো না কোনো সালে এসছে। আপনি কোনে আপনাদের যে ইয়ারগুলো আছে সেই ইয়ারগুলো দিয়ে দিয়েছি। তো আপনারা এই কোশ্চেন্সগুলো রিপিট হওয়ার চান্স খুবই বেশি। প্রতি বছর যে ডাব্লিউবিসিএস এর সেট হয় তাতে 3 থেকে 4টি কোশ্চেন অলরেডি প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের সেট থেকেই আসে। তো এই কোশ্চেনগুলো রিপিট হওয়ার চান্স খুবই বেশি এবং সিমিলার কোশ্চেন্স আমরা প্রোভাইড করছি। ঠিক আছে, এটা হচ্ছে সেট নাম্বার 1। এরপরে আমরা আরও সেট প্রোভাইড করব। আপনাদের আরও একটা জিনিস বলে দিই, আমাদের চ্যানেলে ডাব্লিউবিসিএস এর জন্য, ডাব্লিউবিসিএস এবং ডাব্লিউবিপিএসসি মিসলেনিয়াসের জন্য, পিএসসি মিসলেনিয়াসের জন্য জিকে সিরিজ চলছে। সেই জিকে সিরিজে আমরা কি করছি, প্রতিদিন 50টা করে কোশ্চেন কভার করছি। সেই 50টা কোশ্চেনের ভেতর হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, সায়েন্স, কারেন্ট অ্যাফেয়ার্স, এই সব টাইপের কোশ্চেন্স আমরা কভার করছি এবং এইগুলো পুরো ডাব্লিউবিসিএস এর স্ট্যান্ডার্ড অনুযায়ী করা হচ্ছে এবং প্রত্যেক কোশ্চেনের সঙ্গে আমরা অনেক অ্যাডিশনাল ইনফরমেশনও প্রোভাইড করছি যেগুলো তোমাদের জানা দরকার। ঠিক আছে, নেক্সট দেখুন। তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে অলরেডি প্লে লিস্ট বানানো আছে, প্লে লিস্টটা ভালো করে দেখুন, সাবস্ক্রাইব করে নিন এবং যে রিভিশন সিরিজের যে প্লে লিস্ট আছে সেটা অবশ্যই দেখুন। এটা খুব ইম্পর্ট্যান্ট, কারণ এখানে আমরা 1000 থেকে 2000 কোশ্চেন্স কভার করে নেব ডাব্লিউবিসিএস এর আগে। সেই 2000 কোশ্চেন্স থেকে অনেক কোশ্চেন্স তোমাদের প্রিলিমসের কোশ্চেন পেপারে তোমরা দেখতে পাবে। নেক্সট দেখুন, কোশ্চেন নাম্বার 6 বলছে ইলোরার বিখ্যাত কৈলাসনাথ মন্দির কে নির্মাণ করেছিলেন? কৈলাসনাথ মন্দির কে নির্মাণ করেছেন? অপশান এ হচ্ছে প্রথম কৃষ্ণ, অপশান বি হচ্ছে অমোঘবর্ষ, অপশান সি হচ্ছে তৃতীয় গোবিন্দ, অপশান ডি হচ্ছে দান্তি দুর্গ। কৈলাসনাথ মন্দির কে প্রতিষ্ঠা করেছিলেন? রাইট অ্যান্সার দেখো প্রথম কৃষ্ণ ইলোরার বিখ্যাত এক শিলা কৈলাসনাথ মন্দিরটি প্রতিষ্ঠা করে। অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার। ঠিক, অপশন এ হচ্ছে রাইট অ্যান্সার। এবং তিনি অষ্টম শতাব্দীতে রাষ্ট্রকূট রাজা প্রথম কৃষ্ণ দ্বারা নির্মিত হয়েছিল। তো কৈলাসনাথ মন্দিরটি অষ্টম শতাব্দীতে রাষ্ট্রকূট রাজা প্রথম কৃষ্ণ দ্বারা নির্মিত হয়েছিল। ঠিক, দেখো নেক্সট কোশ্চেন দেখো, অশোকের শিলালিপি প্রথম কে পাঠোদ্ধার করেছিল? অপশন এ হচ্ছে জেমস প্রিন্সেপ, অপশন বি হচ্ছে আলেকজান্ডার কানিংহাম, অপশন সি হচ্ছে ম্যাক্স মুলার এবং অপশন ডি হচ্ছে জন মার্শাল। তো রাইট অ্যান্সার দেখো জেমস প্রিন্সেপ। অপশন এ জেমস প্রিন্সেপ হচ্ছে ইংরেজ পণ্ডিত এবং পুরাতত্ত্ববিদ। 1837 খ্রিস্টাব্দে সম্রাট অশোকের ব্রাহ্মী লিপির সফল পাঠোদ্ধার প্রথমবার করেছিলেন। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখো, নিম্নলিখিত কোন সুলতানদের মধ্যে কে প্রথম বাজার নিয়ন্ত্রণ নীতি প্রবর্তন করেন? কোন সুলতান প্রথমবার বাজার নিয়ন্ত্রণ নীতি প্রবর্তন করেছিল? অপশান এ আছে আলাউদ্দিন খিলজি, অপশান বি আছে মোহাম্মদ বিন তুগলক, অপশান সি হচ্ছে ইলতুৎমিশ, অপশান ডি হচ্ছে বলবান। এদের মধ্যে কে বাজার নিয়ন্ত্রণ নীতি প্রবর্তন করেছে? এটা খুব ফেমাস কোশ্চেন, এটা সবাই নিশ্চয়ই জানো। উত্তরটা দেখে নাও, আলাউদ্দিন খিলজি। অপশান এ আলাউদ্দিন খিলজি কম বেতনে একটি বিশাল স্থায়ী সেনাবাহিনী বজায় রাখার জন্য কঠোর মূল্য নিয়ন্ত্রণ এবং বাজার নিয়ন্ত্রণ ব্যবস্থা চালু করেছিলেন। ঠিক, নেক্সট দেখো, কোশ্চেন নাম্বার 9 হচ্ছে দিল্লির সুলতানি বা সরকারি দরবারি ভাষা কি ছিল? দিল্লির সুলতানির সরকারি বা দরবারি ভাষা অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ কি ছিল? অপশান এ হচ্ছে ফার্সি, অপশান বি হচ্ছে আরবি, অপশান সি হচ্ছে উর্দু এবং অপশান ডি হচ্ছে হিন্দি। এই 4টি ভাষার মধ্যে কোনটি দিল্লির সুলতানের সরকারি ভাষা ছিল? দেখো রাইট অ্যান্সার দেখে নাও, রাইট অ্যান্সার হচ্ছে অপশান এ ফার্সি ছিল হচ্ছে দিল্লি সুলতানির সরকারি এবং প্রশাসনিক ভাষা। নেক্সট দেখো, গুপ্ত যুগে রপ্তানির প্রধান উপাদান নিচের কোনটি ছিল? কোনটি প্রথম বেশি রপ্তানি হতো? রপ্তানি মানে কি বাইরে যেত, এক্সপোর্ট। কোনটা বেশি এক্সপোর্ট হতো? ইন্ডিয়া থেকে বাইরে যেত, বিদেশে যেত। অপশান দেখো, এ হচ্ছে মশলা এবং বস্ত্র, বি হচ্ছে সোনা এবং রূপো, সি হচ্ছে ঘোড়া এবং হাতি,
ডি হচ্ছে গম এবং বার্লি। তো এর রাইট অ্যান্সার দেখে নাও। এর রাইট অ্যান্সার হচ্ছে মশলা এবং বস্ত্র, অপশন এ। অপশন এ মশলা এবং বস্ত্র, এটা প্রিলিমস 2019-এ এসেছিল। তো মশলা এবং বস্ত্র ছিল গুপ্ত যুগের মেন এক্সপোর্টেড আইটেম, বাইরে যেত এক্সপোর্টেড আইটেম, এটা সবচেয়ে বেশি রপ্তানি হতো। ঠিক আছে। এবং গুপ্ত সাম্রাজ্যের সুবর্ণ যুগে সূক্ষ্ম সুতি বস্ত্র, রেশম এবং বিভিন্ন সুগন্ধি মশলা ছিল ভারত থেকে প্রধান রপ্তানি পণ্য। এছাড়াও কী কী রপ্তানি হতো? সুতি বস্ত্র, রেশম এবং সুগন্ধি মশলা, এইগুলো। নেক্সট দেখুন কোশ্চেন নাম্বার 11, রাজতরঙ্গিণী গ্রন্থটি কার রচনা? রাজতরঙ্গিণী গ্রন্থটি কার রচনা? অপশান এ হচ্ছে কলহন, অপশান বি হচ্ছে বিলহন, অপশান সি বাণভট্ট এবং অপশান ডি হচ্ছে কালিদাস। তো এটা খুব ফেমাস কোশ্চেন, এটা নিশ্চয়ই তোমরা জানো। তো রাজতরঙ্গিণী গ্রন্থের রচয়িতা হচ্ছে কলহন। কলহন হচ্ছে রাজতরঙ্গিণী গ্রন্থের রচয়িতা। রাজতরঙ্গিণী কোথাকার গল্প? কাশ্মীরের রাজাদের একটি ঐতিহাসিক কালানুক্রমিক বিবরণ, মানে হচ্ছে টাইম, মানে কনোগ্রাফি মেনটেন করে টাইম টু টাইম সেটা বিবরণ দেওয়া হয়েছিল। ঠিক আছে, যা দ্বাদশ শতাব্দীতে কবি কলহন সংস্কৃত ভাষায় রচনা করেছিল। কোশ্চেন নাম্বার 12 থাকো। কোশ্চেন নাম্বার 12 আছে যে মরক্কোর পর্যটক ইবন বতুতা কার রাজত্বকালে ভারতে এসেছিল? ইবন বতুতা কার রাজত্বকালে ভারতে এসেছিল? অপশান এ দেখো মোহাম্মদ বিন তুগলক, বি হচ্ছে ফিরোজ শাহ তুগলক, সি হচ্ছে আলাউদ্দিন খলজি এবং ডি হচ্ছে গিয়াসউদ্দিন তুগলক। এই চারজনের ভেতর কার সময় ইবন বতুতা ভারতে আসে? ইবন বতুতা ভারতে এসেছিল হচ্ছে মোহাম্মদ বিন তুগলকের সময়। মোহাম্মদ বিন তুগলকের সময় মরক্কো থেকে ইবন বতুতা মরক্কো থেকে এসেছিল হচ্ছে ভারতে। ঠিক আছে, 1333 খ্রিস্টাব্দে তিনি ভারতে এসেছিলেন এবং সুলতান তাকে দিল্লির কাজী বা বিচারক হিসাবে নিযুক্ত করেছিল। কোন সুলতান? মোহাম্মদ বিন তুগলক। নেক্সট দেখো কোশ্চেন নাম্বার 13, এটা WBCS প্রিলিমস 2017 কোশ্চেন। তো কোশ্চেন নাম্বার 13-এ বলছে শাহজাহানের রাজত্বকালে উপনিষদকে কে ফার্সি ভাষায় অনুবাদ করেছিল? অপশন নাম্বার এ হচ্ছে দারা শিকো, অপশন নাম্বার বি হচ্ছে মুরাদ, অপশন সি হচ্ছে অরঙ্গজেব এবং অপশন ডি হচ্ছে সুজা। এই চারজনই ছিল হচ্ছে তোমার শাহজাহানের সন্তান বা ছেলে। এই চারজনের ভেতর কে ফার্সি ভাষায় উপনিষদ অনুবাদ করেছিল? দেখো রাইট অ্যান্সার দেখে নাও। অপশন নাম্বার এ হচ্ছে দারা শিকো ইজ দ্য রাইট অ্যান্সার। দারা শিকো ছিল কে? শাহজাহানের জ্যেষ্ঠ পুত্র। তিনি 50টি উপনিষদ ফার্সি ভাষায় অনুবাদ করেছিল এবং তিনি এর নাম দেন সিরি আকবর বা মহান রহস্য। দারা শিকো সিরি আকবর নামে উপনিষদগুলোকে কি করেছিল? 50টি উপনিষদকে অনুবাদ করেছিল। পরে দারা শিকোকে মেরে ঔরঙ্গজেব রাজা হয়েছিল। ঠিক, নেক্সট, কোন রাজা বাংলার পাল বংশ প্রতিষ্ঠা করেছিল? এটা 2017 প্রিলিমসের কোশ্চেন। কোন রাজা পাল বংশের প্রতিষ্ঠা করেছিল? অপশন এ আছে গোপাল, অপশন বি হচ্ছে ধর্মপাল, অপশন সি দেবপাল, অপশন ডি মহিপাল। তো আনসারটা দেখে নিই। আনসার হচ্ছে গোপাল। গোপাল ছিল পাল বংশের প্রথম রাজা বা পাল বংশের প্রতিষ্ঠাতা। বাংলায় রাজনৈতিক অরাজকতা বা মাৎস্যান্যায়ের অবসান ঘটিয়ে, মাৎস্যান্যায় মানে অনেক ছোট ছোট, বাংলার ভেতরে অনেক ছোট ছোট রাজা ছিল, সেই ছোট ছোট রাজাদের অবসান ঘটিয়ে প্রায় 750 খ্রিস্টাব্দে স্থানীয় প্রধানদের দ্বারা নির্বাচিত হয়ে গোপাল পাল বংশের প্রতিষ্ঠা করে 750 খ্রিস্টাব্দ। ঠিক, নেক্সট দেখো কোশ্চেন নাম্বার 15, আমরা হর্ষবর্ধনের সভাকবি কে ছিল? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। সম্রাট হর্ষবর্ধনের সভাকবি কে ছিল? অপশন এ হচ্ছে বাণভট্ট, অপশন বি হচ্ছে হরিসেন, অপশন সি হচ্ছে রবিকীর্তি এবং অপশন ডি হচ্ছে তোমার ভবভূতি। এদের চারজনের ভেতর কে ছিল হচ্ছে তোমার সম্রাট হর্ষবর্ধনের সভাকবি? রাইট অ্যান্সার দেখে নাও। অপশন এ বাণভট্ট ইজ দ্য রাইট অ্যান্সার। তো বাণভট্ট ছিল হচ্ছে হর্ষবর্ধনের সভাকবি। বাণভট্ট সভাকবি ছিল এবং বাণভট্ট হর্ষবর্ধনের জীবনী নিয়ে হর্ষচরিত গ্রন্থ রচয়িতা করেছিল। এটাও কোশ্চেনটা বারবার আসে। ঠিক আছে, এই বিখ্যাত রোমান্টিক উপন্যাস কাদম্বরীও লিখেছিল হচ্ছে বাণভট্ট। নেক্সট, গুপ্ত রাজাদের প্রচলিত রূপার মুদ্রাগুলিকে কি বলা হতো? অপশন এ হচ্ছে রূপক। নেক্সট কোশ্চেন, এটা 2016-এর পেপার থেকে নেওয়া।
এটা 2016 পেপার থেকে নেওয়া। অপশন এ হচ্ছে রূপক, অপশন বি হচ্ছে কারজাপন, অপশন সি হচ্ছে দিনার এবং অপশন ডি হচ্ছে পন্ড। তো গুপ্ত রাজাদের যে রূপার মুদ্রা ছিল তার নাম কি ছিল? তো আনসার দেখে নাও, আনসার হচ্ছে রূপক। অপশন এ রূপক ইজ দ্য রাইট আনসার। গুপ্ত আমলের রৌপ্য মুদ্রাকে রূপক বলা হতো, যা শক ক্ষত্রপদের মুদ্রার আমলে তৈরি ছিল, এবং অন্যদিকে তাদের স্বর্ণ মুদ্রাকে দিনার বলা হতো। তো রূপার মুদ্রাকে, যেগুলো সিলভারের মুদ্রা ছিল সেটাকে কি বলা হতো? রূপক। এবং যে সোনার মুদ্রা ছিল, গোল্ড ছিল, সেগুলোকে কি বলা হতো? দিনার, গুপ্ত রাজাদের। নেক্সট দেখো, কোশ্চেন নাম্বার 17, নিম্নলিখিত কোনটি সাতবাহন রাজ্যের একটি প্রধান বন্দর ছিল? অপশন এ সোপারা, অপশন বি হচ্ছে তাম্রলিপ্ত, অপশন সি হচ্ছে ব্রোচ এবং অপশন ডি মুজিরিস। এটা হচ্ছে 2015 পেপার থেকে নেওয়া হয়েছে ডাব্লিউবিসিএস এর। ঠিক আছে, নেক্সট দেখো আনসারটা দেখে নাও। সোপারা অপশন এ হচ্ছে রাইট আনসার। অপশন এ সোপারা ইজ দ্য রাইট আনসার। পশ্চিম উপকূলে অবস্থিত সোপারা ছিল সাতবাহন বংশের সাধনের অধীনস্থ একটি গুরুত্বপূর্ণ প্রাচীন বন্দর শহর। কোশ্চেন নাম্বার 18 দেখো, পান্ডুয়ার বিখ্যাত আদিনা মসজিদ কে নির্মাণ করেছিল? আদিনা মসজিদ কে নির্মাণ করেছিল? এটা 2015 পেপারের থেকে নেওয়া। তো 2015 পেপারে এসেছিল এই কোশ্চেনটা। অপশন এ হচ্ছে সিকান্দার শাহ, অপশন বি হচ্ছে ইলিয়াস শাহ, অপশন সি হচ্ছে আজম শাহ এবং অপশন ডি হচ্ছে বরবক শাহ। এদের মধ্যে কে আদিনা মসজিদ নির্মাণ করেছিল? তো রাইট অ্যান্সার হচ্ছে আদিনা মসজিদ নির্মাণ করেছিল অপশন এ সিকান্দার শাহ। সিকান্দার শাহ ইলিয়াস শাহী বংশের দ্বিতীয় সুলতান ছিল। তিনি 1373 খ্রিস্টাব্দে বিখ্যাত আদিনা মসজিদ নির্মাণ করেছিল। এটি এক সময় ভারতীয় উপমহাদেশের বৃহত্তম মসজিদ ছিল ওই সময়কার। নেক্সট, কার রাজত্বকালে দ্বিতীয় বৌদ্ধ সংগীতি অনুষ্ঠিত হয়েছিল? কোশ্চেন নাম্বার 19, এটা হচ্ছে ডাব্লিউবিসিএস মেন্স থেকে নেওয়া 2022-এর। বৌদ্ধ সংগীতি কার সময় হয়েছিল? খুব সোজা কোশ্চেন, তোমরা জানো 4টে বৌদ্ধ সংগীতি হয়েছিল। বুদ্ধিস্ট কাউন্সিল যেগুলোকে বলা হয়, বুদ্ধিস্ট কাউন্সিল, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, এরকম একটা চার্ট বানিয়ে নেবে। কোন রাজার রাজত্বকালে হয়েছিল, কোথায় হয়েছিল, প্লেস মানে হোয়ার, এবং এতে ইম্পর্টেন্ট কি ইভেন্ট হয়েছিল, মানে ইম্পর্টেন্ট ঘটনা কি হয়েছিল। ঠিক আছে, আর একটা জিনিস, কে সভাপতিত্ব করেছিল, কে প্রেসিডেন্ট ছিল, এই কয়েকটা জিনিস জানতে হয়। ঠিক আছে, এরকম একটা চার্ট বানিয়ে নেবে, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ। এই চারটা থেকে যে কোনো দিন যে কোনো পেপারেই কোশ্চেন আসতে পারে। ঠিক আছে, দেখো দ্বিতীয় বৌদ্ধ সংগীতি কার সময় হয়েছিল? তো রাইট অ্যান্সার হচ্ছে কালাশোক। কালাশোক ছিল হচ্ছে কে শিশুনাগ বংশের রাজা। সেই কালাশোকের সময় দ্বিতীয় বৌদ্ধ সংগীতি অনুষ্ঠিত হয়েছিল। এবং কালাশোকের পৃষ্ঠপোষকতা 383 খ্রিস্টাব্দে কোথায় হয়েছিল? বৈশালীতে। বৈশালীতে দ্বিতীয় বৌদ্ধ সংগীতি অনুষ্ঠিত হয়েছিল। নেক্সট দেখো 20 নম্বর কোশ্চেন, কোন চোল শাসক ছিলেন কোন চোল শাসক শ্রীলঙ্কাকে সম্পূর্ণভাবে জয় করেছিলেন? কোন চোল শাসক শ্রীলঙ্কাকে সম্পূর্ণভাবে জয় করেছিলেন? অপশন এ হচ্ছে প্রথম রাজেন্দ্র চোল, অপশন বি প্রথম রাজরাজ চোল, অপশন সি প্রথম রাজাধিরাজ এবং অপশন ডি হচ্ছে প্রথম কুলোতুঙ্গ। তো এদের মধ্যে শ্রীলঙ্কাকে সম্পূর্ণভাবে জয় করেছিল হচ্ছে প্রথম রাজেন্দ্র চোল। অপশন এ প্রথম রাজেন্দ্র চোল শ্রীলঙ্কাকে সম্পূর্ণভাবে জয় করেছিল। রাজরাজ চোল দেখে নাও ইনফরমেশনটা, প্রথম রাজরাজ চোল উত্তর শ্রীলঙ্কা জয় করলেও তার ছেলে মানে তার পুত্র প্রথম রাজেন্দ্র চোল সম্পূর্ণভাবে জয় করে। রাজরাজ চোল যে সে সাউথ পোর্শনটা জয় করতে পারেনি, সে নর্থ পোর্শনটা জয় করেছিল। ঠিক আছে, তরাইনের প্রথম যুদ্ধ, কোশ্চেন নাম্বার 21, এটা ডাব্লিউবিসিএস মেন্স থেকে নেওয়া 2021-এর পেপার থেকে। দেখো তরাইনের যুদ্ধ 1191 খ্রিস্টাব্দে যেটা হয়েছিল, সে পৃথ্বীরাজ চৌহান এবং কার মধ্যে সংগঠিত হয়েছিল? অপশন এ হচ্ছে মোহাম্মদ ঘুরি, অপশন বি হচ্ছে সুলতান মোহাম্মদ গাজনি, অপশন সি হচ্ছে ইলতুৎমিশ এবং অপশন ডি হচ্ছে কুতুবউদ্দিন আইবক। এদের চারজনের মধ্যে কার সাথে তরাইনের যুদ্ধ পৃথ্বীরাজ চৌহান এবং কার মধ্যে হয়েছিল? এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। মোহাম্মদ ঘুরির সাথে পৃথ্বীরাজ চৌহানের 1191 খ্রিস্টাব্দে তরাইনের যুদ্ধ হয়েছিল। ঠিক আছে, প্রথমবার হচ্ছে মোহাম্মদ ঘুরিকে পরাজিত করেছিল হচ্ছে, প্রথমবার হচ্ছে পৃথ্বীরাজ চৌহান জিতেছিল এবং সেকেন্ড টাইম মোহাম্মদ ঘুরি জিতেছিল। তরাইনের দ্বিতীয় যুদ্ধ 1192 সালে যেটা হয়েছিল তাতে জিতেছিল হচ্ছে মোহাম্মদ ঘুরি, এবং 1191 যে প্রথম তরাইনের যুদ্ধ হয়েছিল তাতে জিতেছিল হচ্ছে পৃথ্বীরাজ চৌহান।
নেক্সট কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার 22, এটা WBCS মেন্স থেকে নেওয়া 2021-এর পেপার থেকে। বিজয়নগর শহরটি কোন নদীর তীরে অবস্থিত ছিল? বিজয়নগর শহরটি কোন নদীর তীরে প্রতিষ্ঠিত হয়েছিল? অপশান এ হচ্ছে তুঙ্গভদ্রা, অপশান বি হচ্ছে কৃষ্ণা, অপশান সি হচ্ছে কাবেরী এবং অপশান ডি হচ্ছে গোদাবরী। তো রাইট অ্যান্সার হচ্ছে, দেখে নাও, রাইট অ্যান্সার হচ্ছে তুঙ্গভদ্রা। তুঙ্গভদ্রা নদীর তীরে বিজয়নগর শহরটি প্রতিষ্ঠিত হয়েছিল। 1336 খ্রিস্টাব্দে হরিহর এবং বুক্কা রায় নামক দুই ভাই তুঙ্গভদ্রা নদীর তীরে ঐতিহাসিক বিজয়নগর সাম্রাজ্যের ভিত্তি স্থাপন করেছিল। কোয়েশ্চেন নাম্বার 23 দেখো, বিখ্যাত ব্যাকরণ অষ্টাধ্যায়ী কার লেখা? এটা মেন্স 2020 সালে এসেছিল। তো তোমার অষ্টাধ্যায়ী কার লেখা? ব্যাকরণ গ্রন্থ অষ্টাধ্যায়ী কার লেখা? অপশন এ হচ্ছে পাণিনি, অপশন বি পাতঞ্জলি, অপশন সি ইয়াস্ক এবং অপশন ডি হচ্ছে কাত্যায়ন। তো অষ্টাধ্যায়ী লেখা হচ্ছে অপশন এ পাণিনির লেখা হচ্ছে অষ্টাধ্যায়ী, এবং অষ্টাধ্যায়ী হচ্ছে সংস্কৃত ব্যাকরণে এটি প্রাচীন এবং অন্যতম ব্যাকরণ গ্রন্থ, যা আনুমানিক খ্রিস্টপূর্ব 4th শতকে রচয়িত। কোশ্চেন নাম্বার 24 দেখো, কোশ্চেন নাম্বার 24, এটা হচ্ছে WBCS মেন্স 2020 কোশ্চেন। কোন মুঘল সম্রাট সতীদাহ প্রথার পাশাপাশি মদ্যপান সম্পূর্ণরূপে নিষিদ্ধ করেছিল? অপশন এ হচ্ছে ঔরঙ্গজেব, অপশন বি হচ্ছে আকবর, অপশন সি হচ্ছে জাহাঙ্গীর এবং অপশন ডি হচ্ছে শাহজাহান। তো এদের মধ্যে কে সতীদাহ প্রথা এবং মদ্যপান দুটোই সম্পূর্ণভাবে নিষিদ্ধ করেছিল? তো তোমরা রাইট অ্যান্সারটা দেখে নাও। ঔরঙ্গজেব ইজ দ্য রাইট অ্যান্সার। অপশন এ, ঔরঙ্গজেব ইজ দ্য রাইট অ্যান্সার। ঔরঙ্গজেব তার রাজত্বকালে কঠোর ইসলামিক নিয়ম এবং নীতি অনুসারে মদ্যপান, জুয়া খেলা এবং জোরপূর্বক সতীদাহ প্রথা নিষিদ্ধ করেছিল। নেক্সট দেখো, কোশ্চেন নাম্বার 25, দিল্লির বিখ্যাত মেহর আলীর বিখ্যাত লৌহ স্তম্ভটি কোন শাসক নির্মাণ করেছিল? অপশন এ হচ্ছে দ্বিতীয় চন্দ্রগুপ্ত, অপশন বি হচ্ছে চন্দ্রগুপ্ত মৌর্য, অপশন সি হচ্ছে প্রথম চন্দ্রগুপ্ত এবং অপশন ডি হচ্ছে প্রথম কুমারগুপ্ত। তো মেহর আলীর লৌহ স্তম্ভটি কে নির্মাণ করেছিল? হচ্ছে অপশন এ দ্বিতীয় চন্দ্রগুপ্ত। মেহর আলীর লৌহ স্তম্ভটি চন্দ্র নামক এক রাজার লিপি উল্লেখ করে নির্মাণ করেছিল এবং যাকে ঐতিহাসিকগণ সর্বসম্মতভাবে গুপ্ত বংশের দ্বিতীয় চন্দ্রগুপ্ত বা বিক্রমাদিত্য হিসাবে চিহ্নিত করেছেন। কোশ্চেন নাম্বার 26 দেখো, রুপিয়া নামক যে রৌপ্য মুদ্রা প্রথম কে চালু করেছিল? এটা মেন্স 2019-এ এসেছিল। তো রুপিয়া কে চালু করেছিল? অপশন এ হচ্ছে শেরশাহ সূরি, অপশন বি হচ্ছে আকবর, অপশন সি হচ্ছে হুমায়ুন এবং অপশন ডি হচ্ছে বাবর। এদের মধ্যে কে রুপিয়া নামক রৌপ্য মুদ্রা প্রথম চালু করেছিল? তো অপশন এ শেরশাহ সূরি ইজ দ্য রাইট অ্যান্সার। শেরশাহ সূরি প্রথম রুপিয়া নামক রৌপ্য মুদ্রা চালু করেছিল, যা পরবর্তীকালে আধুনিক ভারতীয় রুপির অগ্রদূত হিসাবে, এবং নামটা এখান থেকেই এসছে যে আমরা যখন যে রুপি বা রুপিস ইউজ করি কথাটা, সেটা এই শেরশাহ সূরির রুপিয়া থেকেই এসছে। নেক্সট 27 নম্বর কোশ্চেন, এটা মেন্স 2018-এর কোশ্চেন। দেখো কোশ্চেনটা কি আছে, ঋগ্বেদের কোন নদীটি বর্তমানে রাভি বা ঐরাবতী নামে পরিচিত? অপশন এ হচ্ছে পরশী, অপশন বি হচ্ছে বিতস্তা, অপশন সি ওস্কলি এবং অপশন ডি হচ্ছে শতদ্রু। কোনটা রাইট অ্যান্সার? এটা আমরা আমাদের WBCS এবং PSCর জন্য যে জিকে সিরিজ চলছে, প্রতিদিন আমরা 50টা করে কোশ্চেন কভার করছি। তাহলে কী কী থাকছে? হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটিক্যাল সায়েন্স, কারেন্ট অ্যাফেয়ার্স অ্যান্ড সায়েন্স, এই কটা জিনিস কভার করছি। 50টা করে কোশ্চেন। তো সেই সিরিজেও আমরা কভার করেছিলাম কোশ্চেনটা। তোমরা যদি না দেখে থাকো চ্যানেলে গিয়ে দেখো, প্লেলিস্ট অলরেডি করে দেওয়া আছে, চ্যানেলে প্লেলিস্ট আছে, পরপর তোমরা ভিডিও পেয়ে যাবে এবং সাবস্ক্রাইব করে নাও। আপকামিং যে ভিডিওগুলো ডেইলি একটা করে আপলোড হচ্ছে, সেগুলোও তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে নিও এবং প্লেলিস্টটা থেকে বাকি ভিডিওগুলো দেখে নিও, ঠিক আছে? তো এই কোশ্চেনের আনসার হচ্ছে অপশান এ পরশী নদী হচ্ছে ঋগ্বেদের সময় পরশী নামে পরিচিত ছিল এবং বর্তমানে সেটা রাবি বা ঐরাবতী নামে পরিচিত। এই নদীর তীরেই বিখ্যাত 10 রাজার যুদ্ধ সংগঠিত হয়েছিল। কোয়েশ্চেন নাম্বার 28 দেখো,
নিম্নলিখিত কোন শিখ গুরুদের মধ্যে আদি গ্রন্থ কে সংকলন করেছিল? সংকলন, কে লিখেছিল না, কে সংকলন করেছিল হচ্ছে আদি গ্রন্থ। এটা হচ্ছে কোশ্চেন। অপশন এ আছে হচ্ছে তোমার গুরু অর্জুন সিং, অপশন বি গুরু নানক, অপশন সি হচ্ছে গুরু গোবিন্দ সিং এবং অপশন ডি হচ্ছে গুরু তেগ বাহাদুর। এটা মেন্স 2018 কোশ্চেন, মেন্স 2018 কোশ্চেন। তো এটা আনসার হচ্ছে গুরু অর্জুন দেব। অর্জুন দেব পঞ্চম শিখ গুরু ছিল, যিনি 1604 খ্রিস্টাব্দে শিখদের পবিত্র ধর্মগ্রন্থ বা আদি গ্রন্থ, যা পরবর্তীকালে গুরু গ্রন্থ সাহিব নামেও পরিচিত হয়, গুরু গ্রন্থ সাহিবের সংকলন করেছিল। সংকলন, ঠিক আছে। নেক্সট দেখো 29th কোশ্চেন, বাংলায় সেন বংশের প্রতিষ্ঠাতা কে ছিল? এটা হচ্ছে প্রিলিমস 2014 সালের কোশ্চেন। বাংলায় সেন বংশের প্রতিষ্ঠাতা কে ছিল? অপশনগুলো দেখে নাও। অপশন এ আছে হচ্ছে তোমার সামন্ত সেন, অপশন বি হচ্ছে বিজয় সেন, অপশন সি হচ্ছে বল্লাল সেন এবং অপশন ডি হচ্ছে লক্ষণ সেন। তো এর রাইট অ্যান্সার হচ্ছে সামন্ত সেন। তো সামন্ত সেন বাংলায় সেন বংশের প্রতিষ্ঠাতা ছিল এবং যদিও তার পৌত্র বিজয় সেন ছিল এই বংশের প্রথম এবং প্রধান শাসক। মানে উল্লেখযোগ্য রাজা ছিল হচ্ছে বিজয় সেন, প্রথম রাজা ছিল হচ্ছে সামন্ত সেন, ঠিক আছে। এবং লক্ষণ সেন ছিল হচ্ছে শেষ রাজা সেন বংশের। তো এই তিনটেই ইম্পর্টেন্ট। এটা হচ্ছে প্রতিষ্ঠাতা, এই হচ্ছে বিজয় সেন হচ্ছে মোস্ট পাওয়ারফুল এবং সিগনিফিক্যান্ট যে ছিল, এবং লাস্ট রাজা হচ্ছে লক্ষণ সেন। দেখো লাস্ট কোশ্চেন, চৌথ বা চৌথ এই নামটি কর কারা আদায় করত? অপশন এ হচ্ছে মারাঠা, অপশন বি হচ্ছে মুঘল, অপশন সি হচ্ছে লোদি এবং অপশন ডি হচ্ছে বাহামনি। এদের মধ্যে কে চৌথ নামের যে কর আদায় সেটা কে আদায় করত? তো এর রাইট অ্যান্সার হচ্ছে মারাঠারা। মারাঠারা তাদের প্রতিবেশী অমারাঠা রাজ্যগুলিকে আক্রমণ করে তাদের রেহাই দেওয়ার বিনিময়ে ভূমি রাজস্বের 1/4 বা 1/4, 25% যেটা হয় সেটা কর হিসেবে আদায় করতো। সেটাকে কি নামে পরিচিত ছিল? চৌথ। চৌথ ছিল হচ্ছে মারাঠাদের প্রবর্তিত করের একটা নাম, ঠিক আছে। তো বন্ধুরা, আজকে আমরা WBCS এর প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের MCQ সেশন দেখলাম। তো কমেন্টে অবশ্যই জানাবেন আপনাদের স্কোর কত হয়েছে, আপনারা স্কোর কত হয়েছে, 30-এর মধ্যে কত পেলেন আপনারা। এবং যদি 20টা বা 28টা কোশ্চেন, 20 বা 25টার বেশি কোশ্চেন আপনাদের ভালো হয়ে থাকে, তাহলে আপনাদের প্রিপারেশন অবশ্যই ভালো রয়েছে এবং প্রিপারেশন চালিয়ে যান। যদি স্কোর 20-র নিচে হয়, 20-র নিচে যদি আপনারা স্কোর করে থাকেন, তখন প্লিজ একটুখানি হিস্ট্রির উপর জোর দিন। হিস্ট্রির উপরে একটু জোর দিতে হবে, হিস্ট্রির উপর জোর দিতে হবে। আমি যে জিকে রিভিশন সিরিজ চালাচ্ছি, সেই জিকে রিভিশন সিরিজে সিমিলার হিস্ট্রি কোশ্চেন্স আমরা কভার করছি। ওইটা আপনারা প্রত্যেকটা ভিডিও দেখে ফেলুন। অলরেডি আমরা 6টা থেকে 7টা পার্ট আপলোড করে ফেলেছি এবং WBCS এর আগে 20টা পার্ট, যাতে 1000খানার উপর কোশ্চেন থাকবে, সেটা আমরা কভার করে ফেলবো, ঠিক আছে। প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন এবং আপনাদের ভিডিওটা কেমন লাগছে সেগুলো কমেন্টে প্লিজ জানান, ঠিক আছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং, টাটা।